হ্যালো বন্ধুরা, আমি তোমাদের ফিজিক্স দাদা সঙ্গীত। আজকে একটু সেটআপটা অন্যরকম, কারণ আজকে আমি কোনো বোর্ড ইউজ করবো না, কোনো টেকনিক্যাল টার্ম বলা হবে না, কোনো ইকুয়েশন দেখানো হবে না। একদম সিম্পলি গল্প করা হবে। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সোলার সিস্টেমের সেন্টারে যে স্টার রয়েছে, সান। এরকম একটি সান বা এরকম একটি স্টার, তার লাইফ সাইকেল নিয়ে আলোচনা করব। সে কি করে জন্ম হয়েছিল এবং সে এখন কেমন আছে এবং সে কতদিন পরে মারা যাবে এবং কিভাবে মারা যাবে, এটাই আজকে আমাদের পড়ার বিষয়। পুরো বিষয়টাই গল্পের আকারে করতে হবে, কারণ এটা নিয়ে যে থিওরিগুলো আছে বা যে ইকুয়েশনগুলো আছে সেগুলো এক্সপ্লেন করা সম্ভব না এই আধ ঘন্টার ক্লাসের মধ্যে। এক এক দুটো আমরা নিউক্লিয়ার ফিউশন থেকে এক দুটো ইকুয়েশন তোমাদেরকে বলবো, যেটা তোমরা শুনলেই বুঝতে পারবে যদি আগের ক্লাস করে থাকো। আজকের গল্পতে আমরা দেখবো সূর্য কীভাবে করে তৈরি হয়েছিল। তো যে বিগ ব্যাং থিওরি যেটা বলে, যখন আমাদের ইউনিভার্সে বিগ ব্যাং হয়েছিল, বিগ ব্যাং হওয়ার পরে প্রচুর গ্যাস পার্টিকেল কী হয়েছিল, এদিক ওদিকে ছড়িয়ে গেছিলো। এবার এই গ্যাস পার্টিকেলগুলো ছড়াতে ছড়াতে একটা টাইম এদের মধ্যে কী হলো, আকর্ষণ বল তৈরি হলো, এবং এরা আকর্ষণ বল তৈরি হওয়ার জন্য ক্লাস্টার অফ গ্যাস পার্টিকেলসগুলো আমরা আশপাশে দেখতে শুরু করলাম। এখানটায় ধরে নাও কিছুটা গ্যাস পার্টিকেল জমা হয়ে গেছে। তো এই গ্যাস পার্টিকেলটা মাসটা বেড়ে গেছে, এবং মাস বাড়ার জন্য গ্র্যাভিটেশনাল পুল বেড়েছে। এ তখন পাশের গ্যাস পার্টিকেলগুলোকে টানতে শুরু করেছে। তো এরকম করে একটা ক্লাস্টার অফ গ্যাস পার্টিকেল শুরু হলো, যেটাই বেসিক্যালি আমাদের সূর্য। এবং এখানটাতে সব থেকে হালকা গ্যাস পিরিয়ডিক টেবিলের সব থেকে প্রথম এলিমেন্ট যেটা, সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন দিয়ে এরকম একটা বল, হাইড্রোজেনের একটা বল ফর্মেশন হলো। যে হাইড্রোজেনের বলটার ভেতরে দেখা গেল কি যে প্রচুর বড় হয়ে গেছে বলটা। তার জন্য ওই হাইড্রোজেনের বলটার মাসটা প্রচুর বেড়ে গেছে, এবং মাস বেড়ে যাওয়ার ফলে গ্র্যাভিটেশনাল পুলটাও খুব বেড়ে গেছে। আর আমরা নিউক্লিয়ার ফিউশনে প্রথম দিনই শুনেছিলাম যে নিউক্লিয়ার ফিউশনে কী হচ্ছে, যে দুটো অ্যাটমকে যখন আমরা, বা দুটো নিউক্লিয়াইকে যখন আমরা খুব কাছাকাছি নিয়ে চলে এসেছি, তখন তাদের ব্লেন্ডিং, মানে তারা ব্লেন্ড হয়ে যাচ্ছে নিজেদের মধ্যে, দিয়ে ফিউশনটা হচ্ছে বেসিক্যালি। তো এরকম যখন হাইড্রোজেনের একটা বল নিজেদের ইনওয়ার্ড পুলের জন্য খুব কাছাকাছি আসতে শুরু করলো, তার ভিতরে তো সব হাইড্রোজেনের অণুগুলো রয়েছে। তো ওরা যখন খুব কাছাকাছি আসতে শুরু করলো, তার ফলে ওদের কাইনেটিক এনার্জিটা বাড়তে শুরু হলো। মানে ধরে নাও এরকম একটা সূর্য, এর কোরের দিকে এখান থেকে একটা হাইড্রোজেন আসছে, তো যে হাইড্রোজেনটা আসছে তার কাইনেটিক এনার্জি প্রচুর বেড়ে গেছে, কারণ যত কাছে আসছে তত ওর ভেলোসিটিটা বাড়ছে। ভেলোসিটি বাড়ার ফলে ওর কাইনেটিক এনার্জি বেড়ে গেল, এবং কাইনেটিক এনার্জি বাড়ার ফলে কি হলো, হাইড্রোজেনের হাইড্রোজেনের অ্যাটম বলতে কি, ভেতরে একটা প্রোটন এবং চারপাশে একটা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। হাইড্রোজেনের তো কোনো নিউট্রন থাকে না। তো সেই হাইড্রোজেনটা কি হলো, বাইরে যে একটা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছিল, সেই ইলেকট্রনটা কিন্তু ছেড়ে দিল। শুধুমাত্র হাইড্রোজেনের নিউক্লিয়াসটা যখন একদম ওই ইসের মধ্যে আসছে, সেন্টারের দিকে আসছে, তখন দেখা যাচ্ছে শুধুমাত্র হাইড্রোজেনের নিউক্লিয়াসটা ঢুকছে। এবং এই করে দুটো হাইড্রোজেনের নিউক্লিয়াস যখন একে অপরের সঙ্গে ধাক্কা খেলো, কি তৈরি হলো, একটা ভারী হাইড্রোজেন তৈরি হলো, যেটাকে আমরা ডয়টেরিয়াম বলছি, যার উপরে একটা প্রোটন এবং একটা নিউট্রন থাকে। ভারী হাইড্রোজেনের আমরা নিউক্লিয়াস পেলাম। এরপরে হাইড্রোজেনের সঙ্গে আরও একটা হাইড্রোজেনের ইয়ে হলো, ধাক্কা লাগলো, দিয়ে তৈরি হলো হিলিয়াম। যে হিলিয়ামটা আনস্টেবল, এই হিলিয়াম আনস্টেবলের সঙ্গে আরও একটা হাইড্রোজেনের ধাক্কা লাগলো, দিয়ে একটা স্টেবল হিলিয়াম তৈরি হলো, এবং কিছু হাইড্রোজেন আবার বেরিয়ে গেল। এরকম রিয়াকশন ভেতরে চলছে। এবার এটা তো পুরোটাই নিউক্লিয়ার ফিউশন, আর আমরা দেখেছিলাম নিউক্লিয়ার ফিশনের তুলনায় নিউক্লিয়ার ফিউশনে প্রচুর এনার্জি তৈরি হয়। কারণ এখানটাতে দুটো অ্যাটম, হালকা হালকা অ্যাটম একসাথে ফিউজ হয়ে গিয়ে একটা একটু ভারী অ্যাটম তৈরি করে, কিন্তু যে মাস লসটা হয় সেই মাসটা প্রচুর এনার্জি তৈরি করে। তোমরা যারা হাইড্রোজেন বোমের নাম শুনেছো, হাইড্রোজেন বোম বেসিক্যালি কী করে তৈরি হয় বা কী করে কাজ করে, যেটা হিরোশিমা নাগাসাকিতে ইউজ করা হয়েছিল, সেটা ব্যবহার করা হয়েছিল ইউরেনিয়াম বোম, যেটা নিউক্লিয়ার ফিশন হয়েছিল, যেখানটাতে ইউরেনিয়ামটা ভেঙে গেছিলো। এখন যে বোমটা মানে সব থেকে বেশি শক্তিশালী বোম যেটাকে মনে করা হচ্ছে, জার বোম বলা হচ্ছে, বা হাইড্রোজেন বোম, সেই হাইড্রোজেন বোমটাতে কি হয়, হাইড্রোজেনের অণুটা, হাইড্রোজেনের নিউক্লিয়াইটা হিলিয়ামে পরিণত হয়। যে ঘটনাটা সূর্যে ঘটছে, সেই ঘটনাটা আমরা পৃথিবীতে বোমের মধ্যে তৈরি করেছি। এবং এই হাইড্রোজেনের ফিউশনের জন্য যে এনার্জি দরকার হয়, সেই এনার্জি দরকারের জন্য সেখানটাতে একটা ইউরেনিয়ামের ফিশন করানো হয়। মানে ধরে নাও তুমি একটা ইয়ে জ্বালাচ্ছ, একটা ওই বুড়িমার বোমগুলো জ্বালাচ্ছ, সেটা জ্বালানোর জন্য তোমার একটা সলতা থাকে না, সেই সলতাটাতে আগুন দিতে হয়, দেশলাই দিয়ে আগুন দিচ্ছ। দেশলাই অতটা এক্সপ্লোসিভ না, কিন্তু বুড়িমার বোমটা প্রচণ্ড এক্সপ্লোসিভ, বুম করে ফেটে যায়। বা সলতাটা অতটা এক্সপ্লোসিভ না। ঠিক সেরকমই নিউক্লিয়ার ফিশনে যে জিনিসটা ব্যবহার করা হচ্ছে, ইউরেনিয়ামকে ভাঙা হচ্ছে, সেটা ওখানটাতে কীভাবে ইউজ করা হচ্ছে, সেটা ওখানটাতে ইগনাইট করার জন্য, বা হাইড্রোজেনের থেকে যে হিলিয়াম তৈরি হবে সেই ব্যাপারটাকে চালু করার জন্য সেখানটাতে শুধুমাত্র ইউরেনিয়ামকে ভাঙা হয়। মানে তুমি ভাবো, যে একটা নিউক্লিয়ার ফিউশন তৈরি করার জন্য প্রথমে আমাকে নিউক্লিয়ার ফিশন করতে হয়, যেটা দেশলাইয়ের কাজ করে। তারপরে বোমটা হচ্ছে সেই হাইড্রোজেন বোম। এবং এই
হাইড্রোজেনের ক্লাউড থেকেই আমাদের সূর্য তৈরি হয়েছে, আমরা শুনলাম একটু আগে। এবং সূর্যতে প্রত্যেকটা মুহূর্তে এই জিনিসটা হয়ে যাচ্ছে, হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হচ্ছে। তাহলে এটা কতদিন ধরে হবে? আজীবন ধরে হতে থাকবে না? আজীবন ধরে তো হতে থাকবে না। হাইড্রোজেন যখন হিলিয়ামে পরিণত হচ্ছে, তার সঙ্গে কিছু হাইড্রোজেনও বেরিয়ে যাচ্ছে, সেটা আবার হিলিয়ামে পরিণত হচ্ছে এবং প্রচুর এনার্জি তৈরি হচ্ছে। এবার এই যে এনার্জি তৈরি হচ্ছে, তাহলে তো সূর্য ব্লাস্ট হয়ে যাওয়ার কথা। কারণ আমরা কি দেখলাম যে নিউক্লিয়ার ফিউশন হলেও যে বোমটা ফেলা হচ্ছে হাইড্রোজেন বোম, সেটাও তো ব্লাস্ট করছে। সূর্য কেন ব্লাস্ট হচ্ছে না? কারণ সূর্যের ভেতরে যে হাইড্রোজেনের পরমাণুগুলো রয়েছে, সেগুলো কি আছে? সেগুলো প্রচুর পরিমাণে আছে, তার জন্য সূর্যের ভেতরে হাইড্রোজেনের মাসটা প্রচুর। সূর্য নিজের মাসের জন্য কি করছে? নিজের সেন্টারের দিকে কন্ট্রাক্ট করছে, এবং যে ভেতরে এক্সপ্লোশন যেটা হচ্ছে বা যে বোমটা বাস্ট করছে, সেটার জন্য বাইরে যেতে যাচ্ছে। এই দুটো ফোর্স কম্পেনসেট করে সূর্য একটা গোলাকার আকৃতি হয়েছে। এটাই হচ্ছে আমাদের সূর্য বর্তমানে। সূর্যের বলতে গেলে এখন একদম কি বলবো, যৌবনের পরের স্টেজে আছে ও। ঠিক আছে, এখনো বার্ধক্যের দিকে যায়নি, কিন্তু এখনো বাচ্চা নয়, এখন ওই যৌবন থেকে একটু এগিয়েছে। মোটামুটি মিড ফর্টিজে আছে সূর্য আমাদের। তো যাই হোক, এই ঘটনাটা ঘটছে, সেজন্য সূর্য কখনো ব্লাস্ট হচ্ছে না এই মুহূর্তে। কিন্তু একটা টাইম পরে সূর্য ব্লাস্ট করবে। কখন ব্লাস্ট করবে? সূর্য যখন ভেতরে এই হাইড্রোজেনগুলো হিলিয়ামে পরিবর্তন হতে 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 হাইড্রোজেনগুলো শেষ হয়ে যাবে, তখন কি হবে? ভেতরের যে হিলিয়াম কোরটা থাকবে, সেখানটা তার কোনো রিয়াকশন হচ্ছে না। এবার হিলিয়াম ভারী, আমরা জানি কি ভারী জিনিস ভেতরের দিকে চলে আসবে, কারণ ওখানটাতে আকর্ষণ বল বেশি। বাইরে কিন্তু তাও হাইড্রোজেনের কিছু গ্যাস থেকে যাবে, ধরো না ওটা কোর, আর বাইরে হাইড্রোজেনের গ্যাস আছে। তো এই হাইড্রোজেনের যে গ্যাসগুলো আছে, সেই হাইড্রোজেনগুলো আবার হিলিয়ামে পরিণত হচ্ছে, মানে বাইরে এক্সপ্লোশন চলছেই, বাইরে বোম বাস্ট হচ্ছেই, কিন্তু ভেতরটা একটু স্টেবল হয়েছে। এই যে বাইরে বোম বাস্ট চলছে আর ভেতরটা স্টেবল হয়ে গেছে, তার ফলে বাইরের বোম বাস্টের ফলে সূর্যটা কী হবে? এক্সপ্যান্ড করতে শুরু করবে। আর এই এক্সপ্যান্ড করতে 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 বুধ, শুক্র, পৃথিবী বা মঙ্গল, বৃহস্পতি, শনি, পৃথিবী তো কনফার্ম, পৃথিবী পর্যন্ত সূর্য কী করবে? গ্রাস করে নেবে। এরকম করে বড় হতে 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 সূর্য গ্রাস করে নিচ্ছে। সূর্য কিন্তু ব্লাস্ট করে যায়নি, সূর্য এখন মানে ব্লাস্ট হচ্ছে কন্টিনিউয়াস, এবং সূর্য বড় হচ্ছে, বড় হতে হতে বুধ, শুক্র, পৃথিবী এতদূর পর্যন্ত গ্রাস করে নিয়েছে। এতদূর পর্যন্ত গ্রাস করে নেওয়ার ফলে কী হবে? ওর মাসটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তারপরে আবার ওর গ্র্যাভিটেশনাল পুল আসবে, ওর নিজের জায়গায় আবার কন্ট্রাক্ট হয়ে যাবে। আচ্ছা, এই যে হাইড্রোজেন আর ভেতরে যে হিলিয়াম ছিল, হিলিয়ামগুলোও এই মাসের জন্য আবার কি হবে? আমরা কি দেখলাম প্রথমে ইগনাইট কেন হয়েছিল? কারণ প্রথমে গ্র্যাভিটেশনাল পুল প্রচুর ছিল, সেজন্য ইগনাইট হয়েছিল। হাইড্রোজেন অণু থেকে হাইড্রোজেনের নিউক্লিয়াস হয়েছিল, সেই নিউক্লিয়াসটা ফিউজড করে হিলিয়াম তৈরি হয়েছিল। ঠিক সেরকমই যখন সূর্যের মাসটা আবার বেড়ে যাবে এই সব গ্রহগুলোকে গ্রাস করার জন্য, তখন ওর ভেতরে যে হিলিয়াম কোরটা তৈরি হয়েছিল, সেই হিলিয়াম কোরের মধ্যে আবার কি হবে? রিয়াকশান শুরু হবে। হিলিয়ামগুলো তখন স্টেবল একটা নিউক্লিয়াই কার্বনে পরিণত হবে, মানে হিলিয়ামের ফিউজড হয়ে কার্বন তৈরি হবে। যখন হিলিয়াম কার্বনে রূপান্তরিত হয়ে গেল, তারপরে কিন্তু আমাদের সূর্যের কাছে অতটা শক্তি নেই, বা সূর্যের কাছে শক্তি বলা ভুল, অতটা মাস নেই যে ও কার্বনকে আর অন্য কিছুতে রূপান্তরিত করবে। সূর্যের মৃত্যু বলতে গেলে এখানটাতে, মানে কার্বন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও সূর্য হয়ে যায় সাদা রঙের, যেটাকে হোয়াইট ডোয়ার্ফ বলে। তো এই হোয়াইট ডোয়ার্ফ অবস্থায় সূর্য ঠান্ডা হতে আরও 10 বিলিয়ন বছর টাইম নেয়। সূর্যের জন্ম থেকে হোয়াইট ডোয়ার্ফ হতে 10 বিলিয়ন বছর লাগে, আর সূর্য এখন 5 বিলিয়ন বছরে আছে। আরও 5 বিলিয়ন বছর পর্যন্ত সূর্য কিন্তু পৃথিবীকে গ্রাস করছে না, চিন্তার কিচ্ছু নেই। তো বাকি ওই 5 বিলিয়নের পরে যখন ও হোয়াইট ডোয়ার্ফ হয়ে গেল, তারপরে আরও 10 বিলিয়ন বছর লাগবে সেই সূর্যের কোরটাকে ঠান্ডা হতে। এবং সূর্যের কোরটা ঠান্ডা হয়ে একদম কি হয়ে যাবে? একটা কার্বনের যে লাম্পস, মানে একটা ব্ল্যাক একটা কার্বন বডি একটা তৈরি হয়ে যাবে, যেটা বেসিক্যালি কিন্তু ইয়ে নয়, যেটা ব্ল্যাক হোল নয়। ব্ল্যাক হোল তৈরি হওয়ার জন্য সূর্যের থেকেও বেশি মাস দরকার। তাহলে সূর্যের থেকে যে তারাগুলোর মাস বেশি, তাদের কি হবে? সূর্যের থেকে যে তারাগুলোর মাস বেশি, সূর্যের থেকে 1.5 গুণ বা সূর্যের 5 গুণ সমান মাস যার কোরের মধ্যে রয়েছে, তার কোরের হাইড্রোজেনটা প্রথমে হিলিয়ামে রূপান্তরিত হবে, হিলিয়ামটা তারপরে কিসে রূপান্তরিত হবে? হিলিয়ামটা নাইট্রোজেনে, সরি হিলিয়ামটা কার্বনে, কার্বনটা রূপান্তরিত হবে নাইট্রোজেনে, নাইট্রোজেন রূপান্তরিত হবে অক্সিজেনে, এরকম করে হতে 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 একদম আয়রন পর্যন্ত হবে, এফি, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 26। তারপরে কিন্তু আর কোনো রূপান্তরিত হওয়ার ব্যাপার নেই, কারণ তারপরে যেসব ইয়েগুলো আছে সেগুলো আনস্টেবল। সব থেকে স্টেবল নিউক্লিয়াই হচ্ছে এফি। তাহলে যখন এই এফিতে পরিণত হয়ে গেল সেই তারাটা, সেই তারাটার আবার দুটো ঘটনা ঘটতে পারে। সেই তারার মাস যদি সূর্যের তুলনায় 5 গুণ হয় বা 5 গুণের থেকে কম হয়, তাহলে সেই তারাটা তৈরি হবে নেবুলাতে। যেটা বেসিক্যালি কি, যেটা হচ্ছে প্রচণ্ড ডেন্স একটা তারা, প্রচুর সূর্যের তুলনায় 5 গুণ মাস, ভাবতে পারছো? এত পরিমাণ মাস যে তারার মাত্র 30 কিলোমিটার এরিয়াসে থাকবে। আমার বাবাদের সময় বাড়ি থেকে স্কুল যেতে হতো 30 কিলোমিটার দূরে,
অতটুকুর মধ্যে পৃথিবীর মাস তো মানে অনেক কম সূর্যের তুলনায়। সূর্যের 5 গুণ মাস তার কোরে রয়েছে। সে হলো একটা তোমার তারা তৈরি হতে পারে। অথবা যদি সূর্যের কোরের থেকে 5 গুণের থেকে বেশি মাস হয়, 10 গুণ হতে পারে, 6 গুণ হতে পারে, 7 গুণ হতে পারে, 8 গুণ হতে পারে, তখন সেখানে তৈরি হবে ব্ল্যাক হোল। আর এই ব্ল্যাক হোল জিনিসটা কি, যেটা নিয়ে এখনও গবেষণা চলছে। ব্ল্যাক হোল বেসিক্যালি মনে করা হয় যে অত পরিমাণ মাস একটা সিঙ্গুলারিটিতে এসে জমা জমা হবে। এবার সূর্যের থেকে যে তারাটার মাস বেশি তার কি হবে? সূর্যের তুলনায় 1.5 গুণ মাস, বা সূর্যের তুলনায় 5 গুণ মাস, 1.5 থেকে 5 গুণের মধ্যে যে তারার মাস রয়েছে, বা যে তারার কোরের মাস রয়েছে, সেই তারাটা কি করবে? আমাদের সূর্যতে কি হচ্ছিল, হাইড্রোজেন থেকে হিলিয়ামে রূপান্তরিত হচ্ছিল, হিলিয়াম থেকে কার্বনে রূপান্তরিত হয়ে সূর্যের আর কোনো শক্তি ছিল না বা মাস ছিল না সেই কার্বনকে অন্য কোনো এলিমেন্টে রূপান্তরিত করার। এবার সূর্যের তুলনায় যেহেতু তার মাসটা অনেক বেশি, 1.5 গুণ বলো বা 5 গুণ বলো, 1.5 গুণ থেকে 5 গুণের মধ্যে যদি থাকে, তাহলে সেই তারাটা কি করতে পারবে, সেই কার্বনকে নাইট্রোজেনে কনভার্ট করবে, নাইট্রোজেন কনভার্ট হবে অক্সিজেনে, কার্বন নাইট্রোজেন অক্সিজেন, এরকম করে চলতে থাকবে। এই করতে করতে ওই যে ভেতরের এলিমেন্টটা সেটা পরিণত হয়ে যাবে কি, আয়রনে। আয়রন হচ্ছে আমাদের 26 নম্বর এলিমেন্ট, এফি, এবং খুব স্টেবল একটা এলিমেন্ট। এই আয়রনে কনভার্ট হয়ে যাওয়ার পরে দুটো ঘটনা ঘটতে পারে। যদি সেই কোরটার মাস সূর্যের মাসের তুলনায় 5 গুণের কম হয় বা 5 গুণ হয়, তাহলে সেটা কিসে পরিণত হবে? সেটা পরিণত হবে সুপারনোভাতে। আর এই সুপারনোভাটা কি? সুপারনোভা হচ্ছে এক ধরনের তারা যেটা রেডিয়াস মোটামুটি 30 কিলোমিটার মতো হবে, এবং সেই 30 কিলোমিটারের মধ্যে কি হবে, সূর্যের তুলনায় 5 গুণ মাস রয়েছে। তুমি ভাবতে পারছো? আমাদের বাবাদের জেনারেশনের লোকজন 30 কিলোমিটার দূরে স্কুলে যেত পড়াশোনা করতে, সেইটুকুর মধ্যে পৃথিবীর মাস তো মানে ছেড়েই দিলাম, পৃথিবীর মাস তো সূর্যের মাসের তুলনায় নগণ্য। সূর্যের মাসের 5 গুণ মাস সেইটুকু রেডিয়াসে থাকবে। মানে সেখান থেকে তুমি যদি ধরে নাও এত পরিমাণ মাস নিয়ে চলে আসো, দেখা যাবে সেটা হচ্ছে পৃথিবীর মাস। এত ভারী সেই জিনিসটা হবে। এটা হচ্ছে সুপারনোভা, এবং এটার ইমপ্লোশন হবে। এক্সপ্লোশন মানে বাইরের দিকে ফেটে যাওয়া, ইমপ্লোশন যেটা আমরা দেখেছিলাম যে টাইটানিকের ওই ইয়ে দেখতে গেছিলো, মালভা দেখতে গেছিলো নিচে দিয়ে, জলের প্রচণ্ড প্রেশারে ভেতরের দিকে ফেটে গেছিলো, সেটাকে ইমপ্লোশন বলা হয়। তো সুপারনোভার ইমপ্লোশন হয়ে সুপারনোভা তৈরি হয়। ছোট্ট একটা তারা, 30 কিলোমিটার রেডিয়াসের একটা তারা। একটা শহরও মোটামুটি 30 কিলোমিটারের থেকে বড় রেডিয়াস থাকে তার। তো এরকম একটা তারা তৈরি হবে। আর যদি সূর্যের মাসের 5 গুণের তুলনার থেকে বেশি মাস হয়, অর্থাৎ সূর্যের মাসের থেকে 6 গুণ মাস রয়েছে সেই তারাটার করে, বা 7 গুণ, 8 গুণ, 10 গুণ, তখন সেটা পরিণত হবে ব্ল্যাক হোলে। যেই ব্ল্যাক হোল নিয়ে আমরা এখনো গবেষণা করছি এবং বহু চর্চিত একটা বিষয়। এই ব্ল্যাক হোলটা বেসিক্যালি কি, ব্ল্যাক হোলটাতে মনে করা হয় সূর্যের থেকে যে অত বেশি মাসটা, ওই মাসটা একটা সিঙ্গুলারিটিতে গিয়ে জমা হয়ে যাবে। সিঙ্গুলারিটি মানে একটা, যদি আমি লম্বা দাগ টানি, সেই দাগের ডাইরেকশন রয়েছে, কিন্তু সিঙ্গুলারিটি মানে তার কোনো ডাইরেকশন নেই, সে একটা বিন্দু। তুমি যত ছোট বিন্দু কল্পনা করতে পারছো, তার থেকেও ছোট একটা বিন্দু হচ্ছে সিঙ্গুলারিটি। মানে মানে সূচের যে মুখটা, তার থেকেও ছোট একটা জায়গায় সূর্যের 10 গুণ মাস হয়ে গেছে। তখন সেটা হবে কি, তখন সেটা হবে ব্ল্যাক হোল। এবং আমরা যখন গ্র্যাভিটি পড়বো তখন দেখব যে এসকেপ ভেলোসিটি বলে একটা জিনিস হয়। তো ব্ল্যাক হোল থেকে যেটা মনে করা হয় যে কোনো আলো বেরিয়ে আসতে পারে না। ধরে নাও এরকম একটা ব্ল্যাক হোল এখানটাতে আছে, এবং আলো এটা দিয়ে যাচ্ছে, আমরা জানি কি আলো স্ট্রেট লাইনে যায় সবসময়। আলোটা যখন এখানে যাবে তখন ব্ল্যাক হোলটা আলোকে টেনে নেবে, আলোর পাথকে স্ট্রেট লাইন থেকে চেঞ্জ করে নিজের ভেতরে ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই ব্ল্যাক হোল। এবং আমরা জানি যে ফোটন কণার কোনো মাস হয় না, তাকে পর্যন্ত টেনে নিচ্ছে। তার মানে ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল পুল এতটাই বেশি, কারণ তার অতটা মাস একটা সিঙ্গুলারিটিতে কী হয়েছে, জমা রয়েছে। এবং এটা এটা নিয়ে একটা খুব সুন্দর সিনেমা আছে, সেটা তোমরা দেখতে পারো, ইন্টারস্টেলার। সেখানেও একটা সুন্দর কনসেপ্ট দেখানো হয়েছে যে ব্ল্যাক হোলে গিয়ে টাইমটা ফ্রিজ হয়ে যাচ্ছে। টাইমকে তো ফ্রিজ করা যায় না, সেখানটাতে টাইমও ফ্রিজ হয়ে গেছে, কারণ সেখানটাতে মাসটা প্রচুর। এতটাই তার মাস যে আমরা পৃথিবীর যখন দেখব, পৃথিবীর গ্র্যাভিটির চ্যাপ্টারটা যখন আমরা পড়বো, তখন দেখব যে পৃথিবীতে থাকা কোনো বস্তুর একটা কি আছে, এসকেপ ভেলোসিটি রয়েছে। যে কোনো ভরের বস্তু এসকেপ ভেলোসিটি একই, সব ভরের বস্তুর জন্য এসকেপ ভেলোসিটি একই হয়, সেটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। শুনতে খুব কম মনে হচ্ছে, কিন্তু এটা সেকেন্ডে আছে। আমরা 11 কিলোমিটার পার আওয়ারে চলি, বা 40 কিলোমিটার, 100 কিলোমিটার পার আওয়ারে চলি, এটা আছে সেকেন্ডে।
তাহলে 11-এর সঙ্গে এদিকে 3600 গুণ হবে 3600 সেকেন্ড, তাহলে এদিকেও 1 সেকেন্ডের সঙ্গে 3600 গুণ হয়ে সেটা আওয়ারে কনভার্ট হবে। মানে আমরা যদি 11কে 10 ধরে নিই সুবিধার্থে, তাহলে আমরা দেখব 3600 তার সঙ্গে আরও একটা শূন্য, মানে 36,000 কিলোমিটার/আওয়ার বেগে, এর থেকে বেশি বেগ লাগবে। এই বেগে যদি কোনো বস্তু চলে বা বস্তুকে চালনা করা সম্ভব হয়, তাহলে সে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে চলে যাবে। এটাকেই পৃথিবীর এসকেপ ভেলোসিটি বলা হয়। যে কোনো ভরের বস্তুর জন্য এটাই। যখন আমরা গ্র্যাভিটি নিয়ে পড়বো তখন দেখবো যে পৃথিবীর যে বস্তুর যে নিজস্ব ভরটা সেটা ক্যান্সেল আউট হয়ে যায়। শুধুমাত্র এখানে পৃথিবীর ভর, পৃথিবীর রেডিয়াস এবং গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এই তিনটে জিনিসের রুট করে আমরা বের করি। তো যাই হোক, এই ঘটনাটা আমাদের পৃথিবীর ক্ষেত্রে এটা হচ্ছে এসকেপ ভেলোসিটি। ব্ল্যাক হোলের ক্ষেত্রে এসকেপ ভেলোসিটি এতটাই বেশি যে সেটা লাইটের স্পিডের থেকেও বেশি হয়ে যায়। ওই জন্যই লাইট ব্ল্যাক হোলের বাইরে আসতে পারে না। লাইটের স্পিড কত? 3 × 10⁻8 মিটার/সেকেন্ড। এইটকে যদি আমরা মিটারকে যদি আমরা কিলোমিটারে কনভার্ট করি তাহলে কত হবে? 3 × 10⁵ মিটার/কিলোমিটার/সেকেন্ড। ভাবতে পারছো? কয়েক সেকেন্ড লাগে সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে। এত বেশি স্পিড থাকা একটা কণাকে ব্ল্যাক হোল আটকে দিতে পারে, কারণ ব্ল্যাক হোল থেকে বেরোনোর জন্য যে এসকেপ ভেলোসিটি দরকার সেটা লাইটের স্পিডের থেকেও বেশি। আর এখনো অবধি আমরা কোনো কিছু দেখিনি যার স্পিড লাইটের স্পিডের থেকে বেশি হয়। এই হচ্ছে ব্ল্যাক হোল কি করে তৈরি হলো, বা ব্ল্যাক হোল জিনিসটা কি। সেটা আমাদের সূর্য হয়তো কোনোদিন ব্ল্যাক হোল হতে পারবে না, সূর্য ব্ল্যাক ডুয়ার্ফ হবে, হোয়াইট ডুয়ার্ফ হবে। তারপরে কার্বনের একটা লামস হয়ে ঘুরে বেড়াবে আকাশগঙ্গার চারপাশে। কিন্তু সূর্যের থেকে যারা ভারী তারা ব্ল্যাক হোল হতে পারে। খুব ইন্টারেস্টিং না? সায়েন্সে মাঝে মাঝে এরকম গল্প করা দরকার। আজকে তো ক্লাস ছিল না, আজকে গল্পই ছিল। গল্প হলে আমরা রিয়েলিটির সঙ্গে এগুলো রিলেট করতে পারি এবং ইন্টারেস্টিংও লাগে, মজাদার লাগে ব্যাপারগুলো। যখনই তুমি ইন্টারস্টেলার দেখবে, তখন ইন্টারস্টেলার একটা সিনেমা ক্রিস্টোফার নোলানের, খুব ভালো। সেখানটাতে ব্ল্যাক হোল সম্বন্ধে অনেক কিছু দেখানো হয়েছে। এবং মানে ওদের টিমে একজন সায়েন্টিস্ট ছিলেন যিনি ব্ল্যাক হোলটাকে ডিজাইন করেছিলেন যে কী করে এটাকে দেখাতে হবে। ফিফথ ডাইমেনশন বা ওখানে অনেকগুলো ডাইমেনশন দেখানো হয়েছিল, সেখানে টাইমটা স্টপ হয়ে গেছিলো। এই জিনিসপত্রগুলোর জন্য ব্যাক এন্ডে একজন সায়েন্টিস্টকে রেখেছিলেন ওনারা। ভাবতে পারছো? একটা সিনেমা মানে আমরা কীভাবে, একটা সিনেমা মানে আমরা ভাবি যে ক্যামেরা ক্রু থাকবে, আরও অনেক লোকজন থাকে, সত্যি ঠিকই অনেক লোকজন থাকে, স্ক্রিপ্ট রাইটার থাকে, অ্যাক্টার অ্যাক্ট্রেস থাকে। আমরা শুধু অ্যাক্টার অ্যাক্ট্রেস ডিরেক্টর এই পর্যন্তই জানি, তার বেশি কিছু জানি না। কিন্তু সেখানে একজন সায়েন্টিস্ট ছিলেন যিনি ব্ল্যাক হোলের সম্বন্ধে ওদেরকে মানে যে বিজ্ঞানসম্মত যে আইডিয়াগুলো ওটা উনি দিয়েছিলেন, এবং সেই জন্য এই সিনেমাটা খুব বিখ্যাত। তো সেখানটাতে অনেক কিছু দেখানো হয়েছিল, দেখবে। আর ওই সিনেমাগুলো যখন দেখবে তখন এই ক্লাসের কথা মনে পড়বে, যে কী করে একটা তারা, বা আমরা ভাবি যে সূর্য আমাদেরকে সবসময় আলো দিয়ে যাচ্ছে, কিন্তু সূর্যের ভেতরে সবসময় কিন্তু ব্লাস্ট হচ্ছে, এবং এটার ফলে গামা বিটা আলফা এগুলো রেডিয়েশনও হচ্ছে, যেটা আমাদের এখানে আসছে না কেন? ম্যাগনেটিক ফিল্ড, পৃথিবীর চারপাশে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, অ্যাটমসফিয়ার রয়েছে, সেগুলো আটকে দিচ্ছে। যখনই কোনো স্পেসে কেউ চলে যায় তার উপরে কিন্তু এই রেডিয়েশনগুলো খুব বেশি পরিমাণে তাদের শরীরে পেনিট্রেট করে। বেশি দিন স্পেসে থাকাও খুব মানে সেই জন্য সেফ নয়। তো যাই হোক, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ আজকের ক্লাসে সায়েন্টিফিক টার্ম একটু একটু আছে, কিন্তু কোনো টেকনিক্যাল টার্ম, কোনো অঙ্ক, কোনো ইকুয়েশন কিচ্ছু রাখিনি, যেন সবাই বুঝতে পারে। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, একটা কমেন্ট করো কেমন লেগেছে। শেয়ার তো অবশ্যই করো, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। থ্যাংক ইউ।